দুরন্ত অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। অফিসের 16 ভার্সনটি এই যে এখানে আছে, মাইক্রোসফট এক্সেল 2016। আমি এখানে ক্লিক করব। ক্লিক করবার পর একটু অপেক্ষা করব, দেখব এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেজ নামে একটি পেজ আসবে। আর এগুলো প্রত্যেকটা একটি করে ডাটাবেজ, আপনি যে কোনো একটিতে যেতে পারেন। তো আমি এই যে যেমন এটা সম্ভবত বিজনেস অ্যাকাউন্ট ডাটাবেজ, তারপর স্টুডেন্ট ম্যানেজমেন্ট ডাটাবেজের সম্ভবত এখানে আছে। তো আপনি আপনার মতো করে যেহেতু তৈরি করবেন, এদের টেমপ্লেট না, এদের তৈরি করা আছে ডিজাইন। আমরা এগুলোতে যাচ্ছি না, আমি যাচ্ছি ব্ল্যাঙ্ক ডাটাবেজে। যাওয়ার পর ডাটাবেসটির একটি নাম দিব। দেওয়ার পরে আমি লোকেশনটা দেখাই দিব যে কোন জায়গাতে আমি এটাকে সেভ করতে চাচ্ছি। আমি ধরেন ডেস্কটপে সেভ করতে চাই। ওকে, এরপরে এই যে ডেস্কটপে সেভ হবে, ক্রিয়েট করলে আবার ডাটাবেসটি ক্রিয়েট হবে। তো যেহেতু এরকম একটি ডাটাবেস আমার ক্রিয়েট করা আছে, আমি নতুন করে ডাটাবেসটি ক্রিয়েট করলাম। আমি তা না করে আমার যে গত দিনের ডাটাবেসটি, সেই ডাটাবেসে কাজ শুরু করব। গতদিন যে ডাটাবেসটি আমি তৈরি করছিলাম সেখানে মোটেই 2টি ফিল্ড নিয়েছিলাম এবং এর মধ্যে কিছু কিছু সমস্যা হচ্ছে যে কেউ ডাটা এন্ট্রি করতে পারেনি, কেউ অন্য কোনো সমস্যার মধ্যে পড়ছেন। স্যার তাহলে সেটা আমি 2টি ফিল্ড নিয়ে কথা বলছিলাম এবং অনেকের প্রস্তাব, যেমন একজন স্যার আমাদের বললেন, স্যার দুঃখিত আমি শুরু করলাম। তাহলে আমাদের 2টি ফিল্ড নেওয়া ছিল, এরপরে আমি 3 নাম্বার ফিল্ড নিচ্ছি। তাহলে এস বার্থ স্টুডেন্ট বিআইডি, স্টুডেন্ট বার্থ আইডি। স্যার বলছিলেন যে এটা আমি যখন 12 সংখ্যা বা 13 সংখ্যা যখন নাম্বার নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আর যাচ্ছে দিলাম বেশ কিছু। দেখেন বলছে দি ভ্যালু অফ এন্টার্ড ইজ নট ভ্যালিড ফর দিস ফিল্ড, অর্থাৎ এখানে নিচ্ছে না, এতগুলি সংখ্যা নিচ্ছে না, 10 বা 12 সংখ্যার পরে আর সে নিতে চায় না। আচ্ছা, এখানে একটু নাম্বার দিবার পরে এখন স্যার বললেন যে শর্ট টেক্সট দেই বা অন্য কিছু দেই। আপনি দুইভাবেই করতে পারেন, অথবা এখানে শর্ট টেক্সট দিতে পারেন, দিয়ে আপনি যত খুশি নাম্বার ইনপুট করতে পারেন। শর্ট টেক্সট দিয়ে নাম্বার ইনপুট করতে পারেন। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর পরে আমি চলে আসলাম। এরপরে আরো যদি দেই 13 14 15, এরপরে চলে আসছে, তাও আসতে দিচ্ছে, অর্থাৎ অনেক বেশি হলেও দেওয়া। কিন্তু আমরা নির্দিষ্ট নিয়ম মেনে যদি কাজগুলি করি, আমি এখানে কিন্তু শর্ট টেক্সটও দেব না, অথবা আমি এর ডাটা টাইপটা, আমরা ডাটা টাইপটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটাকে আমার সব সময় স্মরণ রাখতে হবে। আমি যখন বার্থ আইডি নাম্বার দেওয়ারই চেষ্টা করব। দিবার পরে ফরম্যাটে গিয়ে আমি এখানে লিখে দেব আমি কয়টি সংখ্যা দিতে চাচ্ছি, 1 2 3 4 15 16 17 17টি এখানে শূন্য দিলাম ফরম্যাটে। এরপরে দেখি এখানে আমি দেই 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, দেখি কয়টা অক্ষর নিল, 1 2 3 4 5 নিয়েছে, কিন্তু আগে শূন্যগুলি আমি আবার প্রথম থেকে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। সে আসতে দিচ্ছে না, সামনে সে 0 নিতে হচ্ছে। আচ্ছা, আমি এই কাজটি আরেকটি
ভাবে করতে পারি, ফরম্যাটে গিয়ে যদি এরকম ভাবে নাই নেই তাহলে সেই ক্ষেত্রে আমি ইনপুট মার্কস নামে একটা অপশন আছে, এই জায়গায় এই 3 ডট এতে 3টা ফোঁটা আছে, আমি এখানে একটু ক্লিক করব। তো এই ফিল্ডটি আমি একেবারে ডিলিট করে দিয়ে নতুন ফিল্ড নিচ্ছি আরেকটি, সেখান থেকে আমি আবার যাচ্ছি আইডি, আমি এটা দিয়ে দিব শর্ট টেক্সট দিয়ে দিব। শর্ট টেক্সট দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই জায়গাতে 14 বা 14টার উপর আর নিবে না, এই জায়গাটা আমরা করতে পারি যে এখানে আমরা দিয়ে দিতে পারি। তো আরেকবার দেখে আসি, এখানে একটু ভুল হয়ে গেছে, 1 2 3 9 10 11 12 13 14। আমি যতটি সংখ্যা দেব ঠিক ততটি সংখ্যা এখানে নিব, তার বেশি সংখ্যা নিব না। স্যার এটা আপনারা করতে পারেন, 1 2 3 4 5 6 7 8 9 এর পর্যন্তই নিবে, এর বেশি সে নিবে না। তাহলে এইটা আমরা করতে পারি। তো আবারও একটু দেখাই স্যার, যে এই যে এখানে আমি শর্ট টেক্সট দিব এবং ইনপুট মাস্কের জায়গায় আমি যতটি শূন্য দিব ঠিক ততটি অঙ্ক আমাকে ইনপুট করতে দিবে, এর বেশি অঙ্ক ইনপুট করতে দিবে না। তো আপনারা এখন বলতে পারেন যে এই যে শর্ট টেক্সট দিব, দিবার পরে এইগুলা করব, না করলে কি হবে না? হ্যাঁ হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলিতে দেখব যে কি কি সমস্যা হতে পারে, যার জন্য ইনপুট মার্কসে এইরকম সংখ্যা দিয়ে দিবেন। আবার মোবাইল নাম্বার আমরা আরেকভাবে ইনপুট করতে পারি, এমন BILE, আমি মোবাইল নাম্বার, সেই ক্ষেত্রে গিয়ে আমি শর্ট টেক্সটে গিয়ে আমি এই যে ইনপুট মার্কসে যেতে পারি, ইনপুট মার্কসকে গিয়ে দেখেন ইনপুট মার্কসকে গিয়ে আমি আবারও দেখাই, শর্ট টেক্সট মোবাইল নাম্বারটা শর্ট টেক্সট দিব, যে এই যে ইনপুট নাম্বার ইনপুট মাস্ক আমি এই যে ইনপুট মাস্ক আমার এখানে এই ইনপুট মাস্কের এই যে ডান পাশে 3টি ফোঁটা, এই 3টি ফোঁটার উপর ক্লিক করব, করার পরে দেখেন এখানে চাচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটি আমি নেক্সট করব এবং এইখানে আমরা যেভাবে দিব প্রথমে একটি আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, যে এখানে আছে, তারপরে আপনি ঠিক যেভাবে এখানে লিখবেন ঠিক সেইভাবেই 0 0 5টি 0 থাকে, মানে 01713, এই যে 5টি কোড নাম্বার, এরপরে যদি আপনি একটি স্পেস দেন তাহলে আপনি যতবার লিখবেন ততবার একটি স্পেস থাকবে। যদি মনে করেন যে আমি কোড নাম্বার লিখলাম, এরপরে 00, এরপরে 00, এরপরে 00, নেক্সট এবং ফিনিশ করলাম। আমি এটা যদি দেখাই আপনাকে, এখন দেখেন আমি আমার মোবাইল নাম্বারটা যদি লিখি 0171845, দেখেন একটু এসবের মধ্যে একটু ফাঁকা রয়ে গেল, যে এই কোড নাম্বার যে পর্যন্ত লিখছি সে পর্যন্ত ঠিক আছে, এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে। তো মোবাইল নাম্বার কিন্তু আপনি এরকম লেখা যায়। আচ্ছা, এরপরে আমি আসি স্যার, মোবাইল নাম্বার লিখলাম এরকম ভাবে, এটাকে আপনি চেঞ্জও করে নিতে পারেন। কিরকম ভাবে? এই যে এখানেও এই যে আপনি ইনপুট মার্কস এখানে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ এই জায়গাতেও আপনি চেঞ্জ করতে পারেন। কিভাবে? 01 সরি 00 আশ্চর্যবোধক চিহ্ন দেয়, তারপরে আবার একটু স্পেস দিয়ে 0000 দেন, তাহলেও হবে। এক্ষেত্রে আপনি সেভ দেন, দিবার পরে এখানে এই যে 01713 7234 সেখানে এক জায়গায় চলে আসছে। তো এইভাবে মোবাইল নাম্বারগুলো ইনপুট দেওয়া যায়।
আচ্ছা, আবার মনে করেন কখনো কখনো আমার প্রয়োজনের খাতিরে আমি নাম্বার ইনপুট দিতে চাই, যেমন বাংলা এমসিকিউ বা আমি জিপি, আমার যে সকল গ্রেড পয়েন্ট হয় জিপি গ্রেড পয়েন্ট, বাংলা জিপি বিজিপি বাংলা গ্রেড পয়েন্ট। স্যার এটা যদি আপনি শর্ট টেক্সট দেন অর্থাৎ নাম্বার যদি দেন, আমি দিলাম যে নাম্বার, তাহলে আমি দেখাই একটু যে বাংলা জিপি অনেক সময় দেখা যায় 3.5 এরকম হয়। দেখেন সে কখনোই কিন্তু 3.5 নিচ্ছে না, কিন্তু আমি যখন ক্যালকুলেশন করব তখন কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে, আমার হাফ নাম্বার দেওয়া লাগতে পারে কখনো। শুধু নাম্বারের বেলায় কেন, কখনো কখনো কোনো প্রয়োজনে তাগিদে টাকা পয়সা লেনদেনের খাতিরে হয়তো পয়েন্ট আসতে পারে, সেই ক্ষেত্রে আমি এই নাম্বার ইনপুটের বেলায় আরেকটি কাজ করব যে নাম্বার দিব, এখানে ডাটা টাইপটা অবশ্যই নাম্বার দিব, আর এখানে লং ইন্টিজার না দিয়ে এখানে দিব ডাবল। এই ডাবল দিয়ে দিলেই দেখেন ফিল্ড সাইজটা দিব আমি ডাবল। তো বাংলা জিপি তার ডাটা টাইপটা অবশ্যই নাম্বার থাকবে এবং ডাবল দিব, ডাবল দেওয়ার পরে আমি সেভ করব। সেভ করার পরে দেখেন এখন আমি এখানে লিখব 3.5, সে কিন্তু নেবে। তো ডাটা টাইপটা একটি ডাটাবেস শিখতে আসে, তার ডাটা টাইপটা যদি আমাদের শেখা হয় খুবই ভালো একটি কাজ হবে। আমি ধরেন MCQ অনেক সময় নাম্বার থাকে বিভিন্ন বিষয়ে। আচ্ছা, আর কি দিব? সিকিউ। আমি দুটো শর্ট টেক্সট দিলাম। দেখেন কোথায় কি দিব, এই বিষয়গুলি আপনি কাজ করতে থাকলে এক সময় আপনার ধারণা হবে যে আমার কি করা উচিত। আচ্ছা, একজন শিক্ষার্থী এমসিকিউ এখানে 29 আর সিকিউ এসে 67 এই নাম্বারটি পেল। এখন আমাদের পরবর্তী আরেকটি ধাপ আছে টোটাল। টোটালটা ক্যালকুলেটেড ফিল্ড, কারণ আমি এই এমসিকিউ আর সিকিউটা যোগ করব। অবশ্য যারা ইয়েতে কাজ করবেন 2007-এ অফিস, তাদের জন্য কিন্তু এই ক্যালকুলেটেড ফিল্ডটি নেই। আমি তাদের জন্য আমি পরে আসতেছি, এখানে কাজটি করি। এখানে বলছে যে ক্যালকুলেটেড ফিল্ড, আপনাকে এখানে বলছে যে সূত্র লিখতে বলছে যে কি করতে চাচ্ছেন, এই জায়গাতে কি করতে চাচ্ছেন। তো এখানে একটা ইজিক্যাল টু চিহ্ন দিলাম, দিয়ে আবার যে ফিল্ডগুলি যোগ করতে চাই সেই ফিল্ডগুলি এখানে লিখবো, এবং এখানে এক্সাম্পল দিয়ে দিছে যে আপনাকে এইভাবে যোগ করতে হবে। একটি থার্ড ব্র্যাকেটের মধ্যে ফিল্ড নেমগুলি লিখতে হবে। আমি একটি থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে তার মধ্যে এমসিকিউ এই ফিল্ডটি আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, ওকে করলাম। ওকে করার পরে আমি এখন দেখেন এই 29 আর 67 আমি যোগ করলাম। এখানে দেখেন 29 আর 67 যোগ হয়নি, বরং পাশাপাশি লেখা হয়ে গেছে। এটা কেন, কি করে সম্ভব? আমি তো 29 আর 67 আমি যোগ করতে চাই, তো যোগ করতে চাই, তাহলে এমন হলো কেন যে আমরা পাশাপাশি বসে গেল? এই যে ডাটা টাইপটা স্যার খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের। আপনি কোনোভাবেই যেখানে নাম্বার দরকার সেখানে কি দিতে পারেন না, শর্ট টেক্সট দিতে পারেন না, যেখানে শর্ট টেক্সটের জায়গায় নাম্বার দিতে পারেন না, কোনোভাবেই নয়। তো এখানে মোবাইল নাম্বার শর্ট টেক্সট হলে কেন? এখানে এই যে ইনপুট মার্কস, এই জায়গাতে কিন্তু আপনাকে কাজ করতে হয়েছে। এখানে বার্থ আইডি, এই যে ইনপুট মার্কস, এখানে আপনি 14টি সংখ্যা দিয়ে দিচ্ছেন। এখানেও যদি দিয়ে দেওয়া হয়, আমি দেখিনি, আমি আপনাদের সঙ্গে আমিও চেক করতে পারি যে ইনপুট মার্কস এখানে 0 0 দিয়ে দিলাম, 2 সংখ্যার হতে পারে। কিন্তু আচ্ছা, এমসিকিউ 2 সংখ্যার হবে, কিন্তু সিকিউটা হতে পারে 3 সংখ্যার। তাহলে ইনপুট মার্কস 0 0, হ্যাঁ 2 সংখ্যারই হবে, কারণ 70 এর মধ্যে পরীক্ষা হয়। তাহলে এই ক্ষেত্রে কি হয় দেখি একটু চেক করে নিই। না, সেই ক্ষেত্রেও আসতেছে না।
দেখেন দুটি পাশাপাশি বসে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, অবশ্যই এই দুটাকে আমি নাম্বার দিব, অবশ্যই এই দুটাকে আমি নাম্বার দিব। নাম্বার দেওয়ার পরে সেভ করব। তো বলতেছে যে কিছু ডাটা আমি হারাই ফেলতে পারি, এই কথা বলছে। এখন তো দেখি, এবারে দেখেন 29 আর 67 এই টোটাল করা হয়ে গেছে 96। তাহলে ডাটা টাইপটা যে খুব গুরুত্বপূর্ণ জিনিস এমএস এক্সেল শিখতে গেলে, তার আগে ডাটা টাইপটা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা আপনাদের থাকা উচিত। তো ঠিক আছে স্যার, আমরা একটু কথা বলে আসি। সাউন্ড ক্লিয়ার নাই। না এখন আবারও বন্ধ হয়ে যাবে সবগুলি কথা, আমরা আবারও শুরু করি। তো আমি বিষয়টা হয়তো আপনাদের কিছুটা হলেও বুঝাতে পারলাম যে তাহলে কোন সংখ্যার শেষে আচ্ছা আমরা একটু চেক করে দেখি যে ধরেন মোবাইল নাম্বার, আবারও এমএন মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এখানে আমি নাম্বার দিয়ে দিব। নাম্বার দিবার পরে আমি এখানে ফরম্যাটে দিয়ে দিব 1 2 3 4, সরি এখানে 11টি দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখি কি অবস্থা এখানে। মোবাইল নাম্বার 1017137234 সেটাই সবচেয়ে বেশি ভালো। আপনি কখনো এই নাম্বারের বেলায় শর্ট টেক্সট ব্যবহার না করাই ভালো। আমার কেন, ওই যে একটু ব্যাখ্যা করলাম, আরো পরবর্তীতে আরো অন্যান্য সমস্যা আমি ফেস করব, তখন আমি দেখব। যেমন এমসিকিউ আর সিকিউ নাম্বার যোগ করতে গিয়ে যে সমস্যা, এই যেমন মোবাইল নাম্বার, এখানে গিয়ে আমি নাম্বারই দিব ডাটা টাইপটা, আর এখানে ফরম্যাটে গিয়ে আমি প্রথমে এই যে কটি ঘর দরকার সেই কটি আমি দিয়ে দিব, অর্থাৎ ততটি আমি শূন্য দিয়ে দিব। আমার যে কটি অঙ্ক দরকার, এই যে জিরো, এই যে জিরো নিবে না কেন, অবশ্যই নিবে। এবং এর বেশি দিয়ে দিতে, এখানে ফরম্যাটে গিয়ে আরেকটি কাজ করি, আমি একটু বেশি দিতে চাই, দেখি একটু বেশি দিয়ে বের হতে আসলে সে বলবে যে না এটা নিবে না, কোনোভাবে নিবে না, একটু বেশি দিলেই সে নিবে না। আচ্ছা আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করতেছি, দেখেন এবার সে নিচ্ছে। আচ্ছা এখানে এই যে জেনারেলে যে গিয়ে যে বলছিলেন স্যার, সেটা একটু বলি যে ফিল্ড সাইজ কখনো লং ইন্টিজার, বাইট ইন্টিজার, তারপরে লং ইন্টিজার, সিঙ্গেল, ডাবল, রিফ্লেকশন আইডি, ডেসিমেল, এই বিষয়গুলি হচ্ছে যে আপনি যখন নাম্বারে থাকবেন তখন একরকম হবে, শর্ট টেক্সটে থাকলে আরেক রকম হবে। দেখেন শর্ট টেক্সটে থাকলে হচ্ছে ফিল্ড সাইজ 255, আপনি এটা ইচ্ছা করলে এখান থেকে উঠাই দিতে পারেন, আনলিমিটেডও করে দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্য লং টেক্সট হয়ে যাবে। এটা যে আছে আপনার এই অফিস 7-এ কিন্তু শর্ট টেক্সট লং টেক্সট বলে আলাদা কলাম নেই, শুধু টেক্সট আছে। তো যার কারণে এখানে এই অবস্থা। এখানে তাহলে আপনি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে 100 দিয়ে দিতে পারেন। আপনার যতটা 55 ডিফল্ট হিসেবে থাকে, আপনি 255 রাখেন। ফরম্যাট, এই যে দরকার হলে ফরম্যাট করে নেবেন যে আপনি এই পর্যন্ত এতগুলি সংখ্যা লিখতে চান, যদি অঙ্ক সংখ্যা লিখতে চান, গেল আপনার শর্ট টেক্সটে আর কি আছে, ইনপুট মার্কস, এখানেও কিন্তু ওই শর্ট টেক্সটে ইনপুট মার্কসে গিয়ে আপনি এখানে এই ফরম্যাটেও লিখতে পারেন, ওই যে যতটি সংখ্যা লিখতে চান ততটি, আবার ইনপুট মার্কসকেও লিখতে পারেন। ক্যাপশন লেখেন, যেমন এখানে লেখা আছে নেম ইন ইংলিশ। আচ্ছা এখানে আমি একটা কাজ করে আসি, এখানে নেম ইন ইংলিশ। আচ্ছা নেম ইন ইংলিশ, এখানে একটা রো ইনসার্ট করি। এখানে নেম ইন বাংলা লিখে দিচ্ছি আমি, NGL, দুটো একই বিষয় থাকলো। এখন একটু এই যে এইখানে গিয়ে আপনারা দেখেন এই যে ক্যাপশনটা একটু বলে নেই, তাহলে ফরম্যাট আর ইনপুট মার্কসের কাজটা প্রায় কাছাকাছি, একটু হয়তো তফাৎ আছে, আমি এখনো তফাৎ ধরতে পারিনি, আপনারা ধরতে পারেন কিনা। কিন্তু ক্যাপশনটা নিয়ে কথা বলি। ক্যাপশনটা হচ্ছে এরকম যে যখন আমি এটাকে রান করাবো, এখানে যেটা লেখা আছে এটাই ক্যাপশন। যদি আমি ক্যাপশনে কিছু লিখি তাহলে সেটা এখানে আসবে, আর যদি আমি কিছু না লিখি তাহলে ডিফল্ট হিসাবে ফিল্ড নেমটা আসবে। আবার দেখি আমি ফিল্ড নেম যেটা আছে, এস নেম ইংলিশ, এস নেম বাংলা, তো
তো এটা ডিফল্ট হিসাবে ক্যাপশনে চলে আসছে। এই যে এই লাইনটাই হচ্ছে ক্যাপশন, এই যে এই লাইনটা পুরো এই দিকে চলে গেছে লাইনটা। আমি যদি এখন এই আইডি, আমি যদি আইডির জায়গায় এখানে ক্যাপশনে আমি লিখে দেই বাংলাতে, আমি যদি এগুলো সবগুলো বাংলাতে করতে চাই তাহলে দেখেন এখানে আমি লিখে দেই আইডি। আচ্ছা, তারপর এটা কি ক্যাপশন নাম, এখানে নাম ব্র্যাকেটে সরি ইংরেজি ইংরেজি এইটুকুই দেখায়। দেখেন আইডি নাম ইংরেজিতে। তাহলে ক্যাপশনটা হয়তো আপনাদের এখন বোঝা হয়ে গেছে যে আমি এরপরে যদি এটাতে আসি, সে এতে জন্ম নিবন্ধন বার্থ আইডি, তাহলে জন্ম নিবন্ধন নাম্বার আমি ক্যাপশনে লিখে দিব জন্ম নিবন্ধন নাম্বার, নিবন্ধন নাম্বার। এখানে ক্যাপশনে যায় এটা দেখা যাচ্ছে এটা জন্ম নিবন্ধন নাম্বার। তাহলে ক্যাপশনও মোটামুটি আমাদের জানা হয়ে গেল। তাহলে ক্যাপশন যদি আমি না লিখি কোনোটার, ধরেন যে এটা কিন্তু ক্যাপশন লেখা হয়নি, মোবাইল নাম্বার ক্যাপশন লেখা হয়নি, তাহলে ক্যাপশন যদি আমি না লিখি তাহলে ডিফল্ট হিসাবে আমি যে ফিল্ড নেমটি লিখবো সেটাই নেবে। তো এখন আপনাদের মনের মধ্যে আরেকটি প্রশ্ন জাগতে পারে, স্যার এই যে ফিল্ড নেমটা স্যার ইংরেজিতে হবে না বাংলাতে হবে? আমি যদি বাংলাতে লিখি, স্যার আপাতত ইংরেজিতে লেখেন, বাংলাতে লিখতে যায় না, ফিল্ড নেমটা অবশ্যই ইংরেজিতে লিখবেন, অবশ্যই ইংরেজিতে ফিল্ড নেমটি লিখবেন। আচ্ছা, তাহলে আমি ক্যাপশনের কথা বলতে পারলাম। ভ্যালিডেশন রুল, স্যার কখনো কখনো আমি একটা রুল সেট করে দিতে পারি, এই এখানে রুল সেট করে দিতে পারি ভ্যালিডেশন রুল। আর আমি এই জায়গায় গিয়ে কাজ করতেছিলাম বারবার, দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমি খেয়াল করে নিই যে এখানে ডিফল্ট ভ্যালুতে লিখতে যাচ্ছি। ডিফল্ট ভ্যালুটা হচ্ছে যে আপনি কোনো একটা জিনিস আপনাকে বারবার লিখতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এখানে এই ডিফল্ট ভ্যালুটি ব্যবহার করবেন। যেমন আপনার স্কুল নেম SC স্কুল নেম, আচ্ছা স্কুল নেম এইটা আপনি অবশ্য টেক্সট হবে, স্কুল নেম যেটা সেটা টেক্সট হবে। এই ডিফল্ট ভ্যালুটা হবে এর ক্ষেত্রে কি, ধরেন আমি এখানে লিখতেছি হাই স্কুল, শিবপুর হাই স্কুল। আমি এটা ডিফল্ট ভ্যালু শিবপুর হাই স্কুল একটু খেয়াল করে দেখাই যে এরপরে আমি যত প্রথমে যদি আমি এটা ডিফল্ট ভ্যালুটা সেট করা থাকতো, তাহলে আমি যতবার আমি এখন নাম লিখতে যাব শিবপুর হাই স্কুল খারিহার, দেখেন আমি যতবার লিখতেছি ততবারই শিবপুর হাই স্কুলটা কিন্তু চলে আসতেছে। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। আমি ডিফল্ট ভ্যালুর কথা হচ্ছে যে এটা বারবার লেখা হতেই থাকবে। আচ্ছা, এরপরে আসি আমি এই যে ভ্যালিডেশন রুল। তো ভ্যালিডেশন রুলটা মূলত কাজ করতে হয় এখানে নয়, কাজ করতে হয় শুধু নাম্বার ইনপুটের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে দরকার পড়তে পারে, আপাতত আমরা শুধু নাম্বার ইনপুটের ক্ষেত্রে দেখব। আমরা এই জায়গাটায় কাজ শিখতেছি শুধুমাত্র কি করে একটি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাতে হয়। বাকি কাজগুলি শেখার জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত শ্রম দিতে হবে, আপনাকে অবশ্যই বারবার দেখতে হবে। এখন যদি স্যার আমি এখানে এই এমসিকিউ এই জায়গায় আমি রুল সেট করি, ডিফল্ট ভ্যালু নয়, রুল সেট করি, আমি সেভ করলাম। এবার দেখেন আমি
ফিল্ডগুলো একটু ছোট করে নিয়ে নিই, তাহলে আমার দেখতে যেন সুবিধা হয়। টোটাল 30 দেখেন এইখানে এমসিকিউ 31 লিখতে যদি যায় তাহলে সে বলছে না এখানে ওটা লিখতে দেবে না কোনোভাবে, লেস দেন 31 কোনোভাবে সে লিখতে দিচ্ছে না। হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি, এখানে 30 দিয়ে দেই। হ্যাঁ 30 দিয়ে দেই, তাহলে সে কিন্তু লিখতে দিচ্ছে এবং আমাকে অন্য ফিল্ডে আসতে দিচ্ছে, অন্য জায়গায় আসতে দিচ্ছে বের হয়ে। তো এই জায়গায় আমি অবশ্যই ভ্যালিডেশন রুল যদি আমি সেট করে দিই তাহলে আমার একটা সুবিধা হবে কি, আমি ভুল করে যদি আমার একজন শিক্ষার্থীর এমসিকিউ নাম্বার 31 এর চাইতে বেশি দিয়ে ফেলি, সেই ক্ষেত্রে আমাকে সে আটকে দিবে যে না এটা দেওয়া যাবে না। আর ভ্যালিডেশন টেক্সট এই দুটি অঙ্গাঅঙ্গি জড়িত, অর্থাৎ রুল যা আর টেক্সট। টেক্সটটা হচ্ছে যদি আপনি মনে করেন যে এখানে কি সেট করলেন, এখানে সেট করলেন যে এমসিকিউ নাম্বারটা 31 এর চাইতে ছোট হবে অথবা 30 এর চাইতে বড় হবে না, এটাই বলতে চাচ্ছেন। 31 এর চাইতে ছোট মানে কি, 30 এর চাইতে বড় হলেই তো হবে না সেটা। তাহলে এই জন্য বলছি যে এখানে আপনি টেক্সট একটা রুল, কি রুল সেট করলেন এটা লিখে দিতে পারেন, সেটা যে কোনো ইংরেজি হোক বাংলা হোক যেভাবে হোক লিখে দেন। তো এখানে লিখে দেন করে গেল নৈর্ব্যক্তিক নাম্বার যোগ 18 নাম্বার, দেখেন যে 30 এর এটা হচ্ছে আপনার কি ভ্যালিডেশন টেক্সট। দেখেন এখানে 32 দিয়ে আপনি যখনই দিচ্ছেন এখানে বলে দিচ্ছে যে নৈর্ব্যক্তিক নাম্বার 30 এর বেশি হবে, অর্থাৎ এখানে কত দেওয়া হয়েছে 32। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আমাকে এখানে 32 দেওয়া যাবে না, 32 এর নিচে দিতে হবে। অর্থাৎ আপনি যে সফটওয়্যারটি ডেভেলপ করতেছেন আপনি হয়তো বুঝতেছেন, কিন্তু আপনার সাথে কম জানা একজন যখন এই সফটওয়্যারটি ব্যবহার করে, সফটওয়্যারের উদ্দেশ্যই হচ্ছে আপনার কাজ যেন আরেকজন মানে ওইটা ব্যবহার করে আরেকজন যেন কাজ খুব সহজভাবে এবং সরলভাবে করতে পারে। তো এই যে এখানে এই কাজটি হবে, আপনি এখানে টেক্সট সেট করে দিতে পারেন। তো স্যার ঠিক আছে স্যার, আমাদের জামিলুল স্যার যে কথাগুলি বলছিলেন হয়তো একটু কথা হচ্ছিল বাইরে থেকে, সেই কারণে আমি কথাগুলা জামিলুল স্যারের কথাগুলো আমি রিপিট করছি যে আসলে একটি ডাটাবেস থাকার দরকার। একটা স্কুলের কথা যদি আমি বলি, আমার স্কুলের ডাটাবেস যদি আমার হাতে থাকে, স্যার আমরা সফটওয়্যার ব্যবহার করি, আমার দুরন্ত সফটওয়্যারটি কিন্তু বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলের জন্য দেওয়া আছে। আপনারা আমি যে সফটওয়্যারটা ব্যবহার দেখালাম গত পরশুদিন, ঠিক এই একই সফটওয়্যার আমরা যদি মনে করি যে আমরা আপনাদের ফ্রি দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে যে কেউ এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যেহেতু ডাউনলোড করে ব্যবহার করতে পারেন বলছি আমি, সেহেতু একটা বিষয় আমরা স্যার আনমিউট না হই কেউ, যেহেতু আমরা ফ্রি দেওয়া আছে যে কেউ কিন্তু আমার দুরন্তনে ব্যবহার করতে পারেন। বাংলাদেশে এরকম বেশ কটি অফলাইন সফটওয়্যার আছে যেগুলো বিনামূল্যে ব্যবহার করা যায়, তার মধ্যে অফসিস আছে, দুরন্ত আছে, আরো এরকম অফলাইন সফটওয়্যার আছে, আপনারা যে কেউ এটা ব্যবহার করতে পারেন বিনা পয়সায়। কিন্তু কখনো কখনো একেবারে নিজেদের প্রয়োজনে, এই যেমন অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য এখন কাজ দরকার, আপনি অফিসে কিন্তু সঙ্গে সঙ্গে ওই অ্যাসাইনমেন্ট পদ্ধতিটা হয়তো আনতে সময় লাগবে, ওটা তৈরি করবে, নতুন করে আবার দিবে, তারপরে আপনি তার মধ্যে আবার হঠাৎ করে আপনার প্রতিদিন নিত্য নতুন কিছু চাহিদা থাকতে পারে যেটা আপনি বাইরে আর পাবেন না। সেটা অনলাইন হলে একটা কথা ছিল, কিন্তু অফলাইনে কোনোভাবেই সেটা সম্ভব নয়। তো যার কারণে কিন্তু অফলাইন আর অনলাইনের মধ্যে আবার বেশ কিছু তফাৎ আছে। অনলাইন বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি সবসময় ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কোনো কারণে যদি আপনি ইন্টারনেট সংযোগে বিচ্ছিন্ন হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়ে গেলেন। আর যখন আপনি ইন্টারনেট সংযোগের মধ্যে থাকবেন তখনই আপনি কাজ করতে পারবেন। আর অফলাইন হলে আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই যে কোনো মুহূর্তে কাজ করতে পারবেন। তো যে আপনি অফলাইনে যদি আপনার কাজটি চালাতে থাকেন তাহলে দেখেন যে কোনো ভাবেই হোক
যে কোনো পরিবর্তনই হোক, যে কোনো সময়ই হোক, যদি কাজটি আপনার জানা থাকে, আপনার নিজের বানানো সফটওয়্যার হয়, আপনি যে কোনো মুহূর্তে সেটাকে সংশোধন করতে পারবেন। কিন্তু আমি যখন আমার দুরন্ত সফটওয়্যারটি আপনাদের দিব, কখনোই কিন্তু আপনি এই ভিতরে ঢুকতে পারবেন না। আমি আপনার সফটওয়্যারে আপনাকে যদি আমি নিয়ে যাই, যদি আপনি আমার সফটওয়্যারে ঢুকেন, ঠিক এইভাবে ঢুকতে হবে। আমি কিন্তু ওইরকম ডাটাবেস ওই রকম একটা জায়গায় কাজ করছি, ওরে এই যে আমি তালা চাবি দিয়ে রাখছি, আমার এই তালা চাবি খুলে তারপরে ঢুকতে হবে আপনাকে। আমার এই তালা চাবি খুলে তারপরে যেতে হচ্ছে আপনাকে, এই খুলে তারপরে আপনাকে আসতে হচ্ছে এখানে। এই যে এর ভিতরে কোনোভাবে আপনি ঢুকতে পারবেন না, কোনোভাবেই নয়। তাহলে যদি আপনি ভিতরে ঢুকতে না পারেন তাহলে তো অসুবিধা, আপনি পরে সংশোধন করতে পারবেন না। কিন্তু আপনি যদি সংশোধন করতে চান, আপনার নিজের যদি একটা তৈরি করা থাকে নিজের মতো করে, তাহলে আপনি ব্যবহার করতে সুবিধা পাবেন। তো ঠিক আছে স্যার, আমি আবারও আমার ক্লাসের একটু রিভিউয়ে গেলাম। প্রথম দিক থেকেই আমি সবকিছু শেষ করে দিলাম। নতুন একটি টেবিল, আমি কিভাবে টেবিল ক্রিয়েট করব সেটাও আমি দেখাচ্ছি। আমার ডাটাবেস দুরন্ত, আমি ডাটাবেস কি করে ওপেন করতে হয় প্রথম দিকে আমি সেটা আপনাদের দেখাচ্ছি, এখন আর তা দেখাচ্ছি না। ডাটাবেসে মোট 4টি কাজ করতে হয় আমাকে। একটি টেবিল ক্রিয়েট করা, টেবিলে ডাটা ইনপুট করা, আর এই ডাটাগুলিকে যেটা অ্যানালাইসিস বলতেছিল স্যার, যে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা, তার জন্য কিছু কুয়েরি তৈরি করা, আর আরেকটা কাজ হচ্ছে যে এটা আউটপুট দেখা। তো সেই কাজগুলি 4টা কাজ হচ্ছে। টেবিল একটা অপশন, একটা টেবিল, এই টেবিল মূল কাজ এখানেই থাকবে। এরপরে ফর্ম, এই ফর্মের মাধ্যমে টেবিলে ডাটা ঢুকবে। আপনি কারণ যে একটা টেবিল অনেক বড় লম্বা হতে পারে, 100টি ফিট থাকতে পারে, এরকম ভাবে টেনে 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 আপনাকে ঢোকানো কষ্ট পারে। এই একটি টেবিল থেকে 100,000 ফর্ম তৈরি করতে পারেন। 100, শুধু 100 নয়, 1000 ফর্ম তৈরি করতে পারে, তার বেশি প্রয়োজনে চাইলে, কিন্তু অতটা লাগে না আমাদের। একটা টেবিল থেকে ফিরোজ স্যার, জি আপনি কি একটা ডিভাইস থেকে ঢুকেছেন না দুইটা? একটা স্যার, একটা। আর হচ্ছে আপনার ওই যে ইয়ের ভলিউম একটু কমিয়ে দিন, ওই যে আপনার ওই ভলিউম একটু কম দিলেই হবে স্পিকারে। আচ্ছা স্যার, একটু কম দিন তাহলে। আমি কমিয়ে দিলাম স্যার, এখন কি অবস্থা? এখন কেমন একটা সাউন্ড আসছে আমার কাছ থেকেই যাচ্ছে তাহলে সেটা আমি। ও আচ্ছা, তাহলে আরেকটা কাজ করি একটু স্যার, 1 মিনিট, আমার ফ্যানটা একটু ফ্যানের সাউন্ড আসছে, ফ্যানের সাউন্ড। হ্যাঁ জহুরুল স্যার, শব্দ ঠিক আছে দেখুন। জহুরুল স্যার এখন কি অবস্থা? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আর স্পিকারও একটু কমিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার, ক্যারি অন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি আমার টেবিলে এরকম ভাবে ডাটা ইনপুট করতে পারবো না। ডাটা ইনপুট করবার জন্য আমাকে বেশ কিছু ফর্ম তৈরি করতে হবে। তাহলে ফর্মের মাধ্যমে ডাটাগুলি টেবিলে যাবে। টেবিলে যাওয়ার পর সেই ডাটাগুলি নিয়ে আমি এই যেমন এমসিকিউ নাম্বার যোগ করব, সিকিউ নাম্বার যোগ করব। সেখানে আমরা যারা এক্সেলে কাজ করছি সেখানে দেখেন সূত্র প্রয়োগ করে গ্রেড নির্ণয় করা হয়েছে, গ্রেড পয়েন্ট নির্ণয় করা হয়েছে, তারপরে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ নির্ণয় করা হয়েছে। সেই কাজগুলি কুয়েরিতে করব এবং সর্বশেষে এগুলো সুন্দর একটি পাতার মধ্যে বের করব, যেটাকে আমি এসে রিপোর্ট বলতেছি। এই কাজটুকু রিপোর্টে তাহলে মূল 4টি কাজ। তার মধ্যে প্রথম কাজই হলো একটা টেবিল ডিজাইন করা। তো টেবিল ডিজাইন করবার জন্য প্রথমে একটা টেবিল তৈরি করা। তো স্যার আমি এমএস এক্সেসে আমি প্রথম থেকে ঢুকে দেখেন সবসময় হোমেই থাকে। সবসময় যখন ওপেন করি তখন ডিফল্ট হিসাবে সে হোমেই থাকে, হোমে থাকবে। এরপরে আপনি ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পরে আপনি একটা টেবিল ওপেন করবেন, এই যে টেবিলে ক্লিক করবেন এবং সব সময় এখানে যে টেবিলের নাম চলে আসছে এবং এখানে একটা টেবিল তৈরিও হয়ে গেছে, টেবিল 1। আপনি প্রথমে সেভ করেন, অথবা সেভ করতে না চাইলে আপনি যদি ডিজাইন ভিউ যেতে চান, কারণ সব সময় আপনাকে টেবিলে
টেবিল তৈরি করতে হলে টেবিলটা ক্রিয়েটে গিয়ে টেবিলে ক্লিক করবার পরে তার ডিজাইন ভিউ যেতে হবে। আবার কেটে দেই, ক্রিয়েটে গিয়ে প্রথমে টেবিলের উপর ক্লিক করবার পরে আপনার টেবিলের ডিজাইন ভিউ যেতে হবে। ডিজাইন ভিউ না গেলে আপনি কয়টি ফিল্ড নেবেন সেটা নির্ধারণ করা সম্ভব নয়। আর ডিজাইন ভিউ যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে এই যে এর নামটা দিতে বলছে এস ইনফো সরি কোডে আছে S1 এখানে S-info1 নামে আরেকটা টেবিল খুললাম, একটা S-info ছিল, একটা S-info। আইডিটা অটো নাম্বার থাক, সমস্যা নাই। এরপরে আপনি দিয়ে দেন রোলটা দিয়ে দেন নাম্বার, এরপরে দেন নেম, নেমটা অবশ্যই শর্ট টেক্সট হবে। আচ্ছা, নেমটা অবশ্যই শর্ট টেক্সট হবে। তারপর নেম, যা যা ফিল্ড দরকার আপনার একটা তালিকা তৈরি করতে বলছিলাম, এফ নেম, মাদার নেম, যা খুশি এরকম ভাবে আপনি দিয়ে দেন। তো এখন আরেকটু বর্ণনা করি স্যার। আইডিটা অটো নাম্বার দেওয়ার কারণ হচ্ছে যে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হলেই তার একটা নতুন আইডি আসবে এবং সেটা অটো আসবে, সেটাই ভালো। আপনি নিজে চাইলে দিতে পারেন। এবং এখানে আপনি আইডি যদি এরকম বেশ কিছু কাজ করতে পারেন, সেই কাজগুলি একটু জটিল হবে আপনাদের জন্য। যদি মনে করেন যে জন্মসাল, জন্ম সেই দিয়ে তার স্কুলের জন্য একটা আলাদা করলেন, আপনার একটা ডাটাবেজে অনেক দিন ধরে কাজ করতে পারবেন। তো আমাদের আপাতত সেটা দরকার নাই, শুধু আইডিটা অটো নাম্বার দিয়ে রাখবো, রোল সেটা নাম্বার দিয়ে রাখবো, নেম শর্ট টেক্সট দিয়ে রাখবো। এখানে লং টেক্সট আছে, লং টেক্সটটা আমরা কখনো কখনো ঠিকানা লিখবার জন্য ব্যবহার করতে পারি, কিংবা কখনো ধরেন যে এই ডাটাবেজের মধ্যে আপনি প্রশ্ন তৈরি করতেছেন, হ্যাঁ, বেশ কিছু প্রশ্ন করে রাখলেন বাংলার জন্য, ইংরেজির জন্য, গণিতের জন্য, সেখান থেকে শুধু নিবেন আর আপনি প্রশ্ন তৈরি করবেন, প্রশ্নপত্র ছাপাবেন, আপনার ছাত্রদের পরীক্ষা নেবেন, সেই ক্ষেত্রে লং টেক্সট। তারপর ডেট এন্ড টাইমটা ব্যবহার করবেন জন্ম তারিখ লিখবার জন্য, কারেন্সিটা লিখবেন, টাকা পয়সা এই সেই। তো এইসব না ব্যবহার করাই ভালো, আমাদের আপাতত নাম্বারটাই ব্যবহার করবেন। জেন্ডার, আচ্ছা এইবার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ইয়েস নোটা বলে দিই যে অ্যাক্টিভ, ACTIVE, শিক্ষার্থী অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। এই যে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ সেটা আমি ইয়েস এবং নো এটাতে দিয়ে দেব। যে অ্যাক্টিভ হলে ইয়েস আর অ্যাক্টিভ না হলে নো সেটা দিয়ে দেব। এরপরে আমি ইয়েস নো ব্যবহারও দেখলাম। উইলি অবজেক্টে আমি ব্যবহার করিনি। হাইপারলিংক, আমি কোনো পেজের সাথে যদি লিংক করতে চাই, যেটা আমরা তৈরি করতে দেখছি পাওয়ার পয়েন্টে, এক পেজের সাথে আরেক পেজের লিংক, সেটা সেই কাজটি এখানে। অ্যাটাচমেন্ট, ছবি যুক্ত করবার জন্য ফটো, ফটোটা দিয়ে দেন অ্যাটাচমেন্ট। ক্যালকুলেটেড ফিল্ডের ব্যবহার দেখালেন, আর একটা ফিল্ডের ব্যবহার দেখানি, ফিল্ড ডাটা টাইপের ব্যবহার দেখানি, সেটা হচ্ছে লুকআপ ইউজার। আমি এই কয়টা একটু ব্যবহার দেখে আসি আরেকবার। স্যার রোল, শিক্ষার্থী রোল 1, তার নাম ইংরেজিতেই লিখে গেলাম A, ফাদার নাম B, আচ্ছা M, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, আমি দিয়ে দিলাম অ্যাক্টিভ। এরপরে একজন শিক্ষার্থী রোল 2 অথবা রোল 1ই হতে পারে, অন্য ক্লাস হতে পারে, সে তার নাম হতে পারে B, বাবার নাম হতে পারে N,
কিন্তু সে ইনঅ্যাক্টিভ ফাইল। এরপর দেখেন ছবি যুক্ত করতে পারি আমি এখানে, যে ফটো, এখানে ডাবল ক্লিক করলাম এই জায়গায়, তো বলছে অ্যাড করলাম, দেখে আমার ডেস্কটপে কিছু ছবি রাখা আছে, এই যে আমি দিয়ে দিলাম ফটো। ওকে, আমার এখানে ফটো অ্যাড হয়ে গেছে, কারণ এটা ফটো নাই। এরপরে এর রোল 2, এর নাম দিয়ে দিলাম আমি সি, এর পিতার নাম দিয়ে দিলাম আমি পি, এর ছবি আছে এখানে দিয়ে দিলাম আমি 2। ওকে, তো এটা ছিল এরকম ভাবে এই কয়টি তথ্য দিবার। কিন্তু আরেকটি তথ্য আমরা দেখব, আরেকটি ডাটা টাইপের বিষয়টা দেখব, খেয়াল করব। ডিজাইন ভিউ, নতুন ফিল্ড অ্যাড করতে হলে আমাকে ডিজাইন ভিউয়ে যেতে হবে। যে কোনো নতুন ফিল্ড আমি অ্যাড করতে চাই তখনই আমাকে ডিজাইন ভিউয়ে যেতে হবে। স্যার এখানে অবশ্যই ক্লাস বা জেন্ডার, স্যার জেন্ডার তো একজন শিক্ষার্থী 2 রকম হতে পারে। শর্ট টেক্সট দিয়ে রাখবো আমি, জেন্ডার এখানে লিখে দেব মেল, এখানে লিখে দিলাম মেল। কিন্তু এরকম ভাবে বারবার লিখতে হবে, কিন্তু এই কাজটি যদি আমি এরকম ভাবে না করি, লুকআপ উইজার্ড ব্যবহার করি, দেখেন লুকআপ উইজার্ড, এই জায়গাতে একটা জিনিস দেখাচ্ছে, I want the lookup field to get the values from another table or query. আমি এই ফিল্ডে কিছু লিখতে চাই বা দেখতে চাই যেটা আলাদা টেবিল থেকে আসবে অথবা কোয়েরি থেকে আসবে, অথবা I will type in the values that I want. আমি প্রথমত এই কাজটি করব, আমি আলাদা ফিল্ড, আমি যেটা ওখানে ওই ফিল্ডে যা চাই এখানে লিখে দেখাবো। মেল, এখানে লিখে দেই নেক্সট এবং ফিনিশ করলাম। স্যার এরপরে আমি 4 নাম্বার 3 নাম্বার রোল দিলাম, দেওয়ার পরে এর নাম দিয়ে দিলাম ডি, এর বাবার নাম দিয়ে দিলাম পি, এটা ইয়েস করে দিলাম অ্যাক্টিভ, এটার ছবি ঢুকিয়ে দিলাম একটা, এই দিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখেন আমি লিখে দিব, এখন লিখে দিব না, এখন দেখেন এই মেল, এখান থেকে খালি ফিমেল, মেল এবং ফিমেল এখান থেকে দেখাই দিব। কাজটি আমি আরেকবার দেখাবো। ধরেন স্যার আমি ক্লাস আমি বারবার লিখবো না, কারণ একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে গিয়ে, মানে একটি স্কুলের ডাটাবেস তৈরি করতে গিয়ে আপনাকে অনেকগুলি ক্লাস লিখতে হবে, মানে 400 500 1000 শিক্ষার্থীর তথ্য ইনপুট করতে গিয়ে বারবার ক্লাস লিখতে হবে। তা আমি ক্লাসটি লিখতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, এই ডাটা টাইপটা এইটা নির্ধারণ করে দেবো, লুকআপ উইজার্ড। তো আমি কোনো টেবিল থেকেও নিতে পারি, কিন্তু যেহেতু আমার টেবিল নাই সেহেতু, আচ্ছা না আজকে দেখাবো না, এটা আমি এখান থেকে লিখেই দেখাই। নেক্সট এখানে লিখে দেই স্যার SIX 6 SCPEN 7 EIGHT 8 NIN 9 TN 6 7 8 9 10। আমি দেখেন সেভ করলাম। স্যার আমি ক্লাসগুলি শুধু এখান থেকে দিয়ে দিতে পারি, আর কোনো কিছু নয়। আমি স্যার আজকে আর এই কোনো কিছু করতে চাচ্ছি না, এই পর্যন্তই আমি শেষ করতে চাচ্ছি এবং স্যারদের সঙ্গে কিছুক্ষণ কথা বলি। আর আমাদের এই ক্লাসটি আমাদের দুরন্ত ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। যদি কোনো সমস্যা হয় পরবর্তী ক্লাসে প্রশ্ন রাখবেন তৈরি করে, পরবর্তী ক্লাসে
প্রথম দিকে আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আলোচনার পরে তারপরে নতুন করে আমরা আবার আগাবো। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, কোনো কাউকে বাদ রেখে। ইউটিউব চ্যানেলের পুরো স্যার দুরন্ত অনলাইন স্কুল। একটু কাইন্ডলি অনুমতি পেলে একটা কোশ্চেন করতে পারছি। এই যে দুরন্ত অনলাইন স্কুল, ইংরেজিতে না বাংলায় লেখা স্যার? এই যে এটা দুরন্ত, ইংরেজিতে খুঁজবেন দুরন্ত অনলাইন স্কুল, ইংরেজিতে খুঁজবেন। জি স্যার অফিস তো বিভিন্ন ভার্সনের আছে, 7 আছে, 10 আছে, 16 আছে, 19 আছে। জি আমার বিনীত রিকোয়েস্ট স্যার, আমার মনে হয় যে কোনো একটা ভার্সন যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে আমরা সবাই সেই ভার্সনটা ইনস্টল করে নিলে আমার মনে হয় কাজের দিক থেকে সুবিধা হবে। সেটা হতে পারে 19 স্যার। জি